সামনের গাছের নিচে এক সুন্দরী মেয়েকে কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে এক ছেলে, আর মেয়েটি ছেলেটির গলায় হাত দিয়ে হেসে হেসে কথা বলছে। অবশ্য ছেলেটিও মেয়েটির দিকে মুগ্ধভাবে চেয়ে আছে। হ্যাঁ, ছেলেটি আর কেউ নয়, তন্নির ভালোবাসার মানুষ সায়ন। তন্নির এসব দেখে মাথা ঘুরতে লাগলো। সায়ন অবশ্য এই ভার্সিটিতেই পড়ে, অবশ্য এখানে কলেজ ভার্সিটি একসাথে। তন্নি আস্তে আস্তে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে সায়ন তন্নিকে দেখে ঘাবড়িয়ে গেল। তনু, তুমি তুমি না বললে আজ কলেজে আসবে না? কেন? আমি আসাতে কি খুব ক্ষতি হয়ে গেল নাকি আপনার? আরে না, তুমি আসলে ক্ষতি হবে কোনো? না, আপনার কেন ক্ষতি হবে? ক্ষতি তো আমার হয়েছে আপনাকে বিশ্বাস করে। দেখো তনু, তুমি যা ভাবছো এরকম কিছুই নেই আমাদের মধ্যে। আমার কথা। ব্যাস, অনেক বলেছেন, আর আমি অনেক শুনেছি, আর নয়। এখন আমি বলবো, আপনি শুনবেন। এখন বুঝতে পারছি কেন আপনাকে কল দিয়ে কল ওয়েটিং পেতাম। এর নমুনা আজকে দেখিয়েই দিলেন। আরে না, ভুল বললাম। আমি যদি সঠিক সময়ে না আসতাম তাহলে তো আপনার দুই নৌকায় পা দেওয়াই দেখতামই না। কিসব বাজে বাজে কথা বলছেন আপনি? সায়ন, কে এই মেয়ে? জেরিন, আসলে ও হচ্ছে আমার এক ফ্রেন্ডের বোন, জুনিয়র আর কি। ওই মাঝে মধ্যে প্রবলেম হলে আমার কাছে আসে। হয়তো এখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সে যাই হোক, এগুলো তাড়াতাড়ি সলভ করো। এসব থার্ড ক্লাস মেয়েদের সাথে যে তুমি কেন মিশো? আরে জেরিন ছোট মানুষ, প্লিজ এইভাবে বলো না। আচ্ছা, তুমি ক্যান্টিনে যাও, আমি আসছি। সায়ন জেরিনকে বললে জেরিন তন্নির দিকে বিরক্তিকর চাহনি দিয়ে ক্যান্টিনে চলে যায়। এবার বলো তনু, কি বলবে? এই জানোয়ার, এই মুখে আমার নাম একদম নিবি না। সরল সোজা মেয়ে পেয়ে যেভাবে ইচ্ছে সেইভাবে নাচবো ভেবেছিস? শোনো, যে মেয়েটাকে দেখলে, ও হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক। এত বছর লন্ডনে ছিল, কিছুদিন আগেই দেশে ফিরেছে। আমার মাস্টার্স শেষ হলেই আমাদের বিয়ে। তাহলে এতদিন আমার সাথে কি ছিল? ওইটা জাস্ট টাইম পাস। আর তোমার মতো মেয়েদের সাথে 2 দিন প্রেম করে ফুর্তি করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। আর শোনো, তোমার সাথে এতদিন প্রেম করেও তোমাকে রুম ডেটে নিতে পারিনি। জাস্ট যেদিন 2 দিনে এসেই আমার সাথে রুম ডেটে গিয়েছে। ওর মতো তুমি তো মডার্ন না। কি দেখে যে তোমার সাথে প্রেম করেছি কে জানে। যাকে সে যাই হোক, সবকিছু যখন খোলাসা হয়েই গেল তখন নতুন করে কিছুই বলার নেই আসলে আমার। তুমি তোমার মতো খ্যাত দেখে একটা ছেলে ঠিক করে বিয়ে করে নিও। বাই, ভালো থেকো। বলেই শান ক্যান্টিনের উদ্দেশ্যে হাঁটা দিল। এদিকে তন্নি যেন এক ঘরের মধ্যে আছে। তার সাথে থাকা ক্লাসমেট অনেক আগেই লাইব্রেরিতে চলে গেছে। তন্নি সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কলেজ ফেলে অনেকটাই দূরে চলে আসলো, কিন্তু সেই বিষয়ে তার কোনো ধারণা নেই। যখনই রাস্তার মাঝখানে চলে গেছে তখনই অপর দিক থেকে দ্রুতবাহী এক ট্রাক আসতে লাগলে তখনই কেউ টান দিয়ে তার বুকে ফেললো। আদ্রিয়ান কিছুক্ষণ আগে মিটিং রুম থেকে বের হয়ে নিজের কেবিনে আসলো। এরপর নিজের কাজ করতে লাগলো। কখন যে বিকেল হয়ে গেল আর খবর নেই। হঠাৎ করে আদ্রিয়ানের মেঘার কথা মনে পড়লো। তাড়াতাড়ি বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলো। ওইখানের এক সার্ভেন্ট ফোন পিক করলো। তোমাদের ম্যাম কি করছে? খাবার খেয়েছে? আসলে স্যার, না মানে। কি আসলে মানে করছো? আই নিড আনসার্স। জি স্যার, ম্যামকে খাবারের জন্য রুমে গিয়েছিলাম, কিন্তু ম্যাম খাবারগুলো খায়নি। হোয়াট? আর সেই খবর তুমি এখন বলছো? যত সব ইরেসপন্সিবল লোকদের রেখেছি। তুমি এখনই খাবার রেডি করো। অবশ্যই তোমার ম্যামের পছন্দের খাবারগুলো করবে। আমি কিছুক্ষণ পর আসছি। ঠিক আছে স্যার। আদ্রিয়ান ফোন কেটে ল্যাপটপ শাটডাউন করে বের হয়ে গেল কেবিন থেকে। নিচে এসে গাড়িতে উঠলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। অবশ্য তার গাড়ির পেছনে গার্ডদের গাড়িও আছে। আদ্রিয়ান নিজের টাইটা হালকা লুজ করে কপালে হাত দিয়ে স্লাইড করতে করতে, সকালের ডোজে হয়তো কম কাজ হয়েছে, আবার আমাকে কঠোর করতে চাইছো? যত ভাবি তোমার সাথে নরমভাবে ব্যবহার করব, কিন্তু না, তোমার কঠোর স্বভাব পছন্দ। তোমার স্নিগ্ধ রূপকে আমার পছন্দ, কঠোর রূপকে নয় জান। আমি না হয় তোমার জন্য কঠোর হব, তুমি না হয় আমার জন্য স্নিগ্ধ পরি হয়ে থেকো।
আশরাফ একটু কাজের উদ্দেশ্যে এক জায়গায় এসেছিল। তখনই দূর থেকে দেখলো একটি মেয়ে রাস্তার কিনারায় ধরে হাঁটছে। ঢাকা শহরের রাস্তা মানেই গাড়ির সমাহার। মেয়েটির কি কোনো ভয় ডর নেই নাকি? এসব বলতে বলতেই দেখলো মেয়েটি রাস্তার মাঝখানে চলে গেছে। তখনই একটি ট্রাক পিছন দিক দিয়ে দ্রুতগামী হয়ে আসছে। আশরাফ দৌড়ে মেয়েটিকে তাড়াতাড়ি হাত ধরে টান দিলে তার বুকের মধ্যে পড়ে। আশরাফ খুবই ভয় পেয়েছিল। যাই হোক, মেয়েটিকে বাঁচাতে পারলো, কিন্তু এখন মেয়েটির উপর খুব রাগ হচ্ছে, তাই মেয়েটিকে বুক থেকে টেনে মুখোমুখি করলো। তখনই মেয়েটিকে দেখে আশরাফ অবাক চোখে তাকিয়ে আছে। আরে, আপনি সেই ঝগড়ুটে মেয়েটা না? আর কার সাথে ঝগড়া করে এসে গাড়ির নিচে পড়তে চাইছেন বলুন তো? আরে কি হলো, কথা বলছেন না কেন? বলেই তন্নিকে ঝাঁকাতে লাগলো। ঝাঁকানোর ফলে সে বাস্তবে ফিরে আসলো আর বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। এরপর সামনের ব্যক্তিটিকে দেখে হাতছাড়া দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আপনি আমাকে টাচ করেছেন কেন? মেয়ে দেখলে কি গায়ে হাত দিতে ইচ্ছে করে নাকি? ও হ্যালো ম্যাডাম, আপনি এত সুন্দর না যে আপনাকে টাচ করার জন্য আমার হাত একদম নিষ্পিস করবে। প্রথমত আমি আপনাকে বাঁচালাম, কোথায় ধন্যবাদ দিবেন তা নয়, ঝগড়া করার ধান্দা। এই আপনি ঝগড়ুটি কাকে বলছেন? এখানে কি আপনাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছেন না? তো তাহলে যে দাঁড়িয়ে আছে তাকেই বলছি। দেখুন। কি দেখব? দেখুন, আমি নিতান্তই ভদ্র ছেলে, তাই অভদ্র ধরনের কোনো কথা বলবেন না। আপনি কিন্তু মাত্রা ছড়াচ্ছেন। আমি কি মাত্রা ছাড়াবো? আপনি যা বলছেন তারই তো উত্তর দিচ্ছি মাত্র। তখনই এই লোক এসে সামনে দাঁড়ালো। এই মেয়ে, তোমার কি কোনো হোশ নেই? এখনই তো ট্রাকের নিচে পড়তে। ভাগ্যিস ছেলেটি এসে বাঁচালো, নয়তো কোনো অঘটন ঘটলে কি হতো। আজকাল প্রজন্মদের যে কি হয়েছে কে জানে, কোনো সতর্কতা বা অবলম্বন করে না। শোনো, পরের বার থেকে সাবধানে চলাফেরা করবে। বলেই লোকটি চলে গেল। আর তন্নি অশ্রুযুক্ত চোখে আশরাফের দিকে তাকালো। যদি আজকে লোকটি তাকে ঠিক সময় না বাঁচাতো তাহলে কি হতো? কি ম্যাডাম, এখন বুঝেছেন তো? আপনাকে আমি ইচ্ছাকৃতভাবে আসলে ছুঁইনি, আর আপনি তো ঝগড়া করেই যাচ্ছিলেন। তন্নি আশরাফের দিকে তাকিয়ে একটি রিক্সা ডেকে উঠে নিজ গন্তব্যে যাওয়া শুরু করলো। আর এদিকে আশরাফ বোকার মতো তাকিয়ে থাকলো। কি হলো ব্যাপারটা? মেয়েটা না কোনো থ্যাংক ইউ আর না কোনো সরি বলল, উল্টো কোনো কথা না বলে এই রিক্সাতে উঠে চলে গেল। হায় রে, আজকাল কারো উপকার করতে নেই, ধুর। বলেই আশরাফও নিজের কাজের উদ্দেশ্যে গেল। পাখিদের কিচিরমিচির শব্দ থেমে যাচ্ছে। ধীরে ধীরে লাল আবার প্রকোপ কমছে অন্তর্নীলে। গোধূলি লগ্নের সৌন্দর্য যেন নতুন পথের শোভা বাড়ায়। আর এইদিকে কেউ সেই সৌন্দর্য উপভোগ করতে পারছে না, কারণ তার মনে আজ অমাবস্য উঠেছে। খুবই তীক্ষ্ণ অনুভূতি হচ্ছে। প্রিয়জনকে মনে পড়ছে যে তার বারে বারে, যাকে ছাড়া সে কোনো কিছুই করার মতো জোর পায় না। আজ সেই ব্যক্তিটি মনে হচ্ছে অনেক দূরে। মেঘা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আর কাল থেকে হয়ে যাওয়া সবকিছুই ভাবছে। সাথে তার আব্বুর কথা খুব মনে পড়ছে। সারাদিন না খাওয়াতে শরীরটাও ঢুলছে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ হলো, কিন্তু তার কোনো হেলদোল নেই। ঠান্ডার মধ্যে এইখানে কি করছো? আর সারাদিন খাওনি কেন? কি হলো? আমি কিছু জিজ্ঞেস করেছি। আদ্রিয়ান মেঘাকে টেনে নিজের খুব কাছে আনলো। এরপর হিসিয়ে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না জান। আমার কাজ কিভাবে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বলেই আদ্রিয়ান সার্ভেন্টকে ভেতরে আসতে বলল, যিনি আদ্রিয়ান আসার সাথে সাথে দরজার কাছে দাঁড়িয়েছিল। সার্ভেন্টকে খাবার টেবিলে রাখতে বললে সে খাবার রেখে চলে যায়। এরপর মেঘাকে টেনে নিয়ে বিছানাতে বসে। দরজা ভেতর থেকে লক করে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে সে ভাত মাখা শুরু করে। এরপর এক লোকমা যখন মেঘার সামনে নিয়ে ধরে তখন মেঘা মুখ সরিয়ে নেয়। আবার যখন সেদিকে লোকমা ধরে তখন সে আবার যখন সরিয়ে নেয়, তখন বাম হাত দিয়ে মুখটা চেপে ধরে খাবার জোর করে খাওয়াতে লাগলে মুখ থেকে ভাত আদ্রিয়ানের মুখে ফেলে দেয়। হঠাৎ করে এসব করাতে আদ্রিয়ানের মেজাজ প্রচন্ড খারাপ হয়। ইচ্ছে করছে থাপড়ে থাপড়ে খাওয়ায়, কিন্তু পরে কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে গার্ডকে কল করলো। কিছু একটা আনার কথা বলে ফোনটা কেটে পকেটে ঢোকালো। গার্ড দরজায় নক করলে আদ্রিয়ান উঠে দরজা খুললো। গার্ডের হাতে থাকা বক্সটি নিয়ে দরজা বন্ধ করে মেঘার সামনে বসলো। এতক্ষণ মেঘা সবকিছুই খেয়াল করেছে। আরো কৌতূহল জাগছে বক্সটাতে কি আছে, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তখনই বক্সের প্যাকেট খুললো আর সাথে সাথে বিকট চিৎকার করেই দৌড়ে দূরে চলে গেল, কারণ বক্সের ভেতরে বয়াম ভর্তি তেলাপোকা ছিল, যা মেঘা প্রচন্ড ভয় পায়। এই যে তেলাপোকার সদস্যরা, খুব খুব সরি গো তোমাদের, এইভাবে তোমাদের ভয় পাওয়ানোর জন্য। কি করছো জান? এইভাবে কেউ চিৎকার করে?
বেচারা তেলাপোকারা ভয় পেয়ে যার থেকে বেরোতে চাইছে। একটা কাজ করি, ওদেরকে কষ্ট না দিয়ে বের করে দিই, কি বলো জান? না, একদম না। এসব কি হাতে নিয়েছেন? হ্যাঁ, এগুলোকে বাইরে ফেলেন বলছি। কি হলো, নিয়ে যান। আদ্রিয়ান মেঘার ভীত চেহারা দেখে খুব কষ্টে হাসিটা চেপে রেখেছে, উপরে উপরে কঠোর মনোভাব রেখে। কি বলো জান, বাইরে কেন ফেলবো? ফেললে তো এখানেই ফেলবো। এখানে এক অবাধ্য মেয়ে থাকে যে আমার কথা একদম শুনতে চায় না, তাই ভাবলাম যখন কথা শোনাই না তখন আমিও তার কোনো কথাই শুনবো না। বলেই যখনই বয়ামের মুখ খুলবে তখনই শুনবো শুনবো কি শুনবে? মানে আপনার কথা শুনবো। শিওর? হ্যাঁ। ঠিক আছে, বয়ামটা আমি টেবিলে রাখছি। এখন দেখি লক্ষ্মী মেয়ের মতো এখানে বসবে, আমি হাত ধুয়ে আসছি। বলেই আদ্রিয়ান হাত ধুয়ে এসে ভাতের প্লেট নিয়ে লোকমা ধরলে। বয়ামটা দূরে রাখুন না প্লিজ, ওইগুলো দেখলে আমি এমনিতেই বমি করে দিব, খেতে পারবো না। আদ্রিয়ান একটি কাপড় নিয়ে ওইটার উপর রেখে দিল, এরপর ধীরে ধীরে খাওয়াতে লাগলো। আর মেঘাও ভয়ে ভয়ে খেতে লাগলো, কিন্তু 2-3 লোকমা ভয়ে ভয়ে খেলো, পরেরগুলো তৃপ্তি সহকারে খেলো, কারণ তার প্রিয় মাটন বিরিয়ানি করেছে আর রোস্টটাও খুব মজা ছিল। এরপর খাওয়া শেষে সুন্দর করে মুখ মুছিয়ে দিল। এরপর এক গ্লাস জুস খেতে বললে তাও খেয়ে নিল, কিন্তু জুসটা খুব তিতা টাইপের ছিল। আদ্রিয়ান জুসের মধ্যে আগে থেকে ওষুধ মিশিয়ে এনেছিল, যা ডক্টর গতকাল সাজেস্ট করেছে। এখন তো সব কথা শুনলাম, এখন বয়ামটা নিয়ে যান। আদ্রিয়ান হঠাৎ করে মেঘার খুব নিকটে আসলো, এতে মেঘা হালকা দূরে সরে গেলে আদ্রিয়ান মেঘার মাথার পেছনে হাত রেখে আদ্রিয়ানের মুখের সামনে আনলো। এতে দুজনের নিঃশ্বাসের শব্দ দুজনই শুনতে পাচ্ছে। গুড, ভেরি গুড। এইভাবেই আমার কথা শুনবে, আমার কথার খেলাপ একদম হবে না, না হলে কঠোর রূপটাই বাহিরে হবে, যা এই নরম ফুলের জন্য প্রযোজ্য নয়। এই নরম ফুলের সাথে শুধু নরম মানায়, কঠোর হলে ফুলটা রুক্ষ হয়ে যাবে। আমার রুক্ষ নয়, স্নিগ্ধ পছন্দ। ঘোর লাগা কণ্ঠের ধ্বনি শুনতেই নিজের মধ্যেও এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো, যেন আক্ষেপগুলো খুব যত্ন করেই প্রকাশ করছে। একটু অযত্ন হলেই মনে হয় আক্ষেপগুলো ভেঙে যাবে। নাকি হাতের স্পর্শ পেতে মেঘার ঘোর কাটলো। এতক্ষণ সে কি ভাবছিল? এই যে ভাবকুমারী, এই ছোট মাথায় এইসব প্রেশার দিতে হবে না। আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি এখন আসছি। কোনো উল্টাপাল্টা কাজ যেন একদম না দেখি, তা না হলে। বলেই আবার মেঘার নাক টেনে বের হয়ে দরজা লক করে চলে গেল। এদিকে মেঘা নিজের নাকে হাত বোলাচ্ছে। এইসব নাক গাল টানা একদম পছন্দ করে না, লোকটা তার অপছন্দের জিনিসই বেশি করে। অসভ্য লোক, আর একবার আমার নাক টানুক, একদম হাত ভেঙে রেখে দিব। আমাকে এখনো চেনে নাই। কিন্তু এই লোকটা আমাকে আটকে কেন রেখেছে? যতটুকু বুঝলাম এই লোক আমাকে যেতে দেবে না, আমাকেই কোনো কিছু করতে হবে। কিন্তু লোকটার নাম কি এখনো তো জানা হলো না। আদ্রিয়ান নিজের সিক্রেট অফিস রুমে গেল, যেটা তার বাড়ির এক গোপনীয় স্থানে দেয়ালের সাথে অ্যাটাচ করা। কেউ বুঝতেও পারবে না যে এই জায়গায় কোনো সিক্রেট রুম আছে। শুধুমাত্র তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট আশাপ আর একজন সিক্রেট গার্ড জানে, আর সেই গার্ডটি আপাতত সেই রুমে উপস্থিত আছে। রুশ, আপডেট বলো। এস স্যার, স্নেক দলের লোক আমাদের কোম্পানিতে গোপনীয় স্পাই ক্যামেরা সেট করেছে, যার সবগুলোই স্ক্যান করা হয়েছে। আর সেই লোক এখন গোডাউনে বন্দি আছে। খাতের যত্ন করো ঠিক মতো, কোনো কিছুর কমতি যাতে না হয়। আর হ্যাঁ, অবশ্যই 3rd ডিগ্রির যত্নটাও দিবে। ওকে স্যার। ঠিক আছে, এখন তুমি ঘুমাও। গার্ড বের হয়ে যাওয়ার পর আদ্রিয়ান সামনের এলইডি গুলো অন করলো, যা সারা বাড়ির সিসি ক্যামেরা দ্বারা আবৃত। যে রুমে মেঘাকে রাখা হয়েছে সেখানে ক্যামেরা অন করলো, সাথে সাথে এক মোহনীয় মুহূর্ত দেখলো, যা দেখেই তার মনের মধ্যে সূক্ষ্ম এক অনুভূতি হলো। বুকে হাত দিয়ে মেঘাকে দেখতে লাগলো। আর কতভাবে বিক্ষত করবে আমায় স্নিগ্ধ পরি? তোমার এই সরল রূপেই তো আমি নিজের অস্তিত্বকে তোমার অস্তিত্বে বিলিয়ে দিয়েছি। মেঘা নামাজ পড়ার উদ্দেশ্যে নিজেকে ওড়না দিয়ে আবৃত করে নিয়েছে, আর নিচে জায়নামাজ বিছিয়ে নিজেও তার উপর বসে নামাজ পড়তে লাগলো। আর এইসব আদ্রিয়ান দেখছে আর মুগ্ধ হচ্ছে। জান, আর কিছু সময় অপেক্ষা করো, তোমার জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নাও, এরপর থেকে সব চাওয়া আমাতেই শুরু হবে আর আমাতেই শেষ। বলেই আদ্রিয়ান বাঁকা হাসলো। হ্যাঁ হ্যাঁ, তোর মেয়ে ঠিক মতো পৌঁছেছে, কোনো চিন্তা করিস না বন্ধু, ও এখানে একদম নিরাপদে থাকবে। ফোন ধরছে না। ও হ্যাঁ, তার ফোনটা নাকি আসার পথে কারোর সাথে ধাক্কা খেয়ে ভেঙে গেছে। না না, এখন টাকা পাঠাতে হবে না, আমি কয়েকদিন পর কিনে দিব। এখন তো মেঘামণি ঘুমোচ্ছে। না না,
কোনো অসুখ করেনি, হয়তো এত দূর জার্নি করেছে তাই টায়ার্ড লাগছে। আমি পরে তোর সাথে কথা বলিয়ে দেব, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন রাখি বন্ধু, ভালো থাকিস। বলেই ফোন রেখে ভয়ে ভয়ে পেছনে তাকালো, কারণ তার কলেজের টুকরার মাথায় রাইফেল ধরা, সাথে তার স্ত্রী আর নিজেরও। খুব ভালো করেছেন আঙ্কেল, স্যার যেভাবে বলেছে ঠিক সেভাবে কাজ করেছেন। যে যাই হোক, এভাবে হ্যান্ডেল করেন আলতাফ স্যারকে, কোনো মতে জানতে দেবেন না যে ম্যাম আপনাদের সাথে নেই। কথার খেলাপ হলে আপনার স্ত্রী আর মেয়ে বুঝতেই তো পারছে। যতদিন না স্যার চাইছে ততদিন ওনার কথা কাজ করবেন, এতে আপনাদের মঙ্গল। বলেই আদ্রিয়ানের গার্ডরা চলে গেল। ইনি হচ্ছেন আলতাফের এক বিশ্বস্ত বন্ধু মারুফ হাসান, যার কাছে মেঘাকে পাঠাতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমাকে ক্ষমা করিস বন্ধু, আমি তোর ভরসা রাখতে পারলাম না। আমার পরিবার যে ঝুঁকিতে ছিল রে বন্ধু, আল্লাহ জানে মেয়েটা কেমন আছে, কে জানে। আমাকে মাফ করে দিস বন্ধু। মেঘাকে তার আব্বু সিলেটের বাসে তুলে দেওয়ার জন্য খুব ভোরে স্টেশন এসেছিল। এরপর বাস ছাড়লে তার আব্বুও অন্য কাজের জন্য উদ্দেশ্যে চলে যায়, আর মেঘাও ভয়ে ভয়ে গাড়িতে বসে থাকলো। আব্বুকে তো আশ্বাস দিল যেতে পারবে, কিন্তু এখন মনে হচ্ছে খুবই ভুল করেছে। এখনো তো 1 ঘন্টাও হয়নি। এরকম করতে করতে একসময় সে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম থেকে ওঠে তখন প্রায় অনেকটাই চলে এসেছিল। হঠাৎ করে পাশে কাউকে হুডি পরে বসে থাকতে দেখলো, কিন্তু ওর যতটুকু মনে আছে ওর পাশে কোনো মহিলা বসেছিল, হয়তো নেমে গেছে। খুব পানি পিপাসা পেয়েছে দেখে ব্যাগ থেকে পানি নিয়ে গলাটা ভিজিয়ে নিল। এরপর পানি রেখে ফোনটা হাতে নিয়ে টাইমটা দেখে নিল। এখনো অনেক সময় বাকি দেখে মোবাইল ঘাঁটতে লাগলো, কিন্তু চোখের সামনে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, মাথাটাও কেমন ঘুরছে। মাথাটা ধরতে ধরতে ফোনটা হাত থেকে পড়ে গেল, আর মাথাটাও পাশের হুডি পরা লোকের কাঁধে পড়লো। আর সেই হুডি পরা লোকটাই খুবই যত্নে আগলে রাখলো, আর মেঘার ফোনটা নিয়ে সিম খুলে ভেঙে ফেললো, আর মোবাইলও জানালার বাইরে ফেলে দিল। ওয়েলকাম জান, আমার রাজ্যর অধীনে তোমাকে স্বাগতম জান। দিবা প্রহর কেটে রাত্রি হয়েছে, রাত্রির শেষ ভাগে আবার সোনালি সকাল। এইভাবেই কেটে গিয়েছে 6 দিন। মেঘার কাছে এই 6 দিন খুব একটা খারাপ লাগেনি। অবশ্য লোকটার নাম জানা হয়েছে, আদ্রিয়ান চৌধুরী। লোকটাকে যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ না হলে ধমকটা ঠিকই দেয়, গুন্ডার একটা। অবশ্যই এর মধ্যে 2বার পালানোর চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। তাই এখন পালানোর জন্য স্ট্রং একটি প্ল্যান করেছে। এখন কাজে লাগলে হলো। এইভাবে বন্দি জীবন বিরক্ত লাগছে তার। সকাল সকাল আজ ঘুম থেকে উঠে আদ্রিয়ানের রুমে গিয়ে দরজায় নক করলো। অবশ্য 3 দিন পর থেকে মেঘাকে রুমে আটকে রাখে না। 2বার নক করার পরও যখন কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, তখন দরজাটা হালকা খুলে ভেতরে ঢুকলো। রুমটি পুরো বরফের মতো হিমশীতল হয়ে আছে। মেঘার সাথে সাথে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, শীতও লাগছে। পুরো অন্ধকার করে আছে রুমটি। হাঁটতে হাঁটতে বেডের পাশে গিয়ে আবছা ছায়া আদ্রিয়ানকে দেখা যাচ্ছে। উপর হয়ে খালি গায়ে শুয়ে আছে, সামনে সিল্কি চুলগুলো কপালে এলোমেলো হয়ে আছে। ইচ্ছে করছে চুলগুলো ঠিক করে দেয়, কিন্তু পর মুহূর্তে নিজের ইচ্ছের উপর বিরক্ত হলো। ঘুমিয়ে যখন আছে তখন ডাকাটা ঠিক হবে না, পরে না হয় আবার আসবে বলে যেই পিছে ফিরবে অমনি হাতে টান পড়লে আদ্রিয়ানের বুকের উপর পড়লো। হঠাৎ করে এমন হওয়াতে চিৎকার করে উঠলো তখনই। চিৎকার করে কি আমার কানের 12টা বাজাতে চাইছো? মেঘা বড় বড় করে নিঃশ্বাস ফেলতে লাগলো। এইভাবে নিঃশ্বাস ফেলো না জান, নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে। বলেই মেঘার সামনে ছোট ছোট চুলগুলো কানের পিছে গুছিয়ে দিল, আর সেই স্পর্শে মেঘা হালকা কেঁপে উঠল। সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলল। আদ্রিয়ান মেঘার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে মুখে ফোঁটা ফোঁটা পানি জমে আছে, হয়তো ফ্রেশ হয়ে মুখও মুছেনি, কিন্তু এতেও খুবই মায়াবী লাগছে। মেঘা ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করছে, তখন আদ্রিয়ান আরেকটু শক্ত করে ধরে আর একটু নিজের সামনে মিশিয়ে নিল। কি হলো, ছাড়ুন। এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছায় জান। বলেই কানের লতিতে হালকা কামড় মারলে মেঘা আদ্রিয়ানের লোমশ বুকে তার হাতের নখ ধারা চেপে ধরল জোরালোভাবে। মেঘার থেকে অদ্ভুত অনুভূতি হচ্ছে। বুকের বাম পাশের ছোট্ট মাংসপিণ্ডটা খুব দ্রুতই লাফালাফি করছে। এমন কেন হচ্ছে? আমার তো এই গন্ডারের স্পর্শ ভালো লাগার কথা নয়, কিন্তু সারাদিন কি আমার উপরেই থাকার ইচ্ছে আছে? আদ্রিয়ানের কথায় হুঁশ আসলো। এরপর তাড়াতাড়ি আদ্রিয়ানের বুক থেকে উঠে পড়ল, আর এমনি রুম থেকে দৌড় মেরে বেরিয়ে গেল। আদ্রিয়ান মেঘার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তার স্নিগ্ধ পরীর মনে একটু একটু অনুভূতি উদয় হচ্ছে তার জন্য। মেঘা তাড়াতাড়ি নিজের বরাদ্দকৃত রুমে এসে হাঁফাতে লাগলো। কি হচ্ছে তার সাথে? কি করতে গেল আর কি হলো? তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছাপটিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। না না, এখানে আর থাকা যাবে না, তা না হলে ওই অদ্ভুত মানুষটির মায়া জালে আটকে পড়বো। কিন্তু কিভাবে কি করব? সবকিছুই তো এলোমেলো হয়ে যাচ্ছে, কি বিশ্রী ব্যাপার। উফ। কিরে তনুমা, তোর কি হয়েছে? তুই ঘর থেকে তেমন বের হোস না, কারোর সাথে তেমন কথাও বলিস না, কলেজেও যাচ্ছিস না।
সামনে তো পরীক্ষা মা তোর, এভাবে করলে চলবে বল মা? তন্নি জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচেও কালি পড়েছে। মনে হয় অনেকদিন ঘুম হয় না। হবে কি করে? রাত্রির বেশিরভাগ সময় তো সায়নের সাথে কথা বলে কাটাতো, কিন্তু এখন তো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করে মায়ের আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বের হলো। এমন কিছু হয়নি আম্মু, শরীরটা ভালো লাগছিল না, আর নিজেকেও তো একটু রিফ্রেশমেন্ট দেওয়া দরকার, তাই না? তোর আবার কিসের রিফ্রেশমেন্ট? সবসময় তো হাসি খুশি থাকিস। বেশি হাসি থাকে তো, তাই চেষ্টা করছি একটু দুঃখী থাকার, তা না হলে হাসির চেহারায় নজর পড়বে যে আম্মু। কি হয়েছে রে মা তোর? আম্মুকে বল মা, আমি তো তোর মা কম, বেস্ট ফ্রেন্ড বেশি। খুলে বল মা, হয়তো তোর সমস্যার সমাধান করতেও পারি। মায়ের এরূপ কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি, হাওমাও করে কাঁদতে লাগলো। তন্নির আম্মুও মেয়েকে কাঁদতে দিল। আম্মু আমি হেরে গেছি গো, মানুষ চিনতে ভুল করেছি আম্মু। আম্মু আমার সাথে কেন এমন হলো? ও আম্মু বলো না। এরপর তন্নি তার মাকে সবকিছু খুলে বলল। এরপর তন্নিকে বেডের কাছে বসিয়ে টেবিল থেকে পানির গ্লাস থেকে ঢাকনা ফেলে তন্নিকে দিল। তন্নি কোনো দ্বিরুক্তি ছাড়াই পানিটা খেয়ে নিল। এরপর তন্নির আম্মু বিছানায় সুন্দর করে বসে তন্নিকে তার কোলে মাথা রাখতে বললে তন্নির সাথে সাথে মায়ের কোলে মাথা রেখে গুটি মেরে শুয়ে পড়ল। এরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, দেখ মা, আমরা জন্ম থেকে কিছু শিখে আসি না, দেখতে দেখতেই শিখি। মানুষের 5 আঙুল যেমন সমান নয়, তেমনই মানুষের ব্যক্তিত্বও সমান নয়। মানুষ তো কতজনকেই ঠকায়, নিজেও ঠকে, তুইও ঠকেছিস। কিন্তু একটা কথা কি চিন্তা করে দেখেছিস? সায়ন যদি তোর সর্বনাশ করে দিত, তখন তো তার উদ্দেশ্য সফল হয়ে যেত, আর তোর জীবনটাও শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় তার উদ্দেশ্যে আগেই সবকিছু তোর সামনে চলে আসছে। তোর যদি কিছু হতো তাহলে আমাদের কি হতো একবার ভেবে দেখিস। মারে, দুনিয়া বড্ড খারাপ। ওই খারাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারলে আমাদের জীবন সুন্দর হয়, নইলে অন্ধকার চক্রে তলিয়ে যায়। তাই অন্ধকারে কি হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আলোর পথে পা দে, দেখবি খুব সুখী থাকবি। আর আমি জানি আমার মেয়েটা খুব স্ট্রং, সে পারবে, তাই না আম্মু? এতক্ষণ মনোযোগ দিয়ে মায়ের কথা শুনছিল তন্নি। সত্যি ভাগ্য করে এমন একজন মা পেয়েছে। অবশ্যই আম্মু, কিন্তু আমার একটু সময় দরকার। কিন্তু প্রমিস করছি আম্মু, খুব জলদিই তোমার হাসি খুশি মেয়েকে ফেরত পাবে। এই তো আমার লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এখন খেতে আয়। তোর পছন্দের ডিমের কোরমা করেছি, ঝাল ঝাল করে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। বলেই তন্নির মা চলে গেল। আর তন্নি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গেল। মেঘা বসে বসে বোর হচ্ছিল। তখন একজন সার্ভেন্ট এসে দরজায় নক করে ঘরে প্রবেশ করলো। ম্যাম, স্যার আপনাকে এই ড্রেসটা পরে 15 মিনিটের মধ্যে নিচে যেতে বলেছে। কি ব্যাপার, এই গন্ডাটা কোথায় নিয়ে যাবে? তোমাদের স্যার কিছু বলেছে কি কোথায় নিয়ে যাবে? না ম্যাম, এই বিষয়ে কিছু বলেনি। ঠিক আছে, তুমি যাও, আমি কিছুক্ষণ পর আসছি। সার্ভেন্ট চলে গেলে প্যাকেটটি খুলে দেখলো ব্লু কালারের কাজ করা খুব সুন্দর একটা গাউন, সাথে স্টোনের উপর কাজ করা খুব সুন্দর একটা হিজাব। দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি হবে। ড্রেসটি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে নিজেকে হালকা পরিপাটি করে চুলগুলোকে বেঁধে হিজাব সেট করে নিল। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে হালকা প্রসাধনী দিয়ে নিজেকে আয়নায় দেখলে নিজেই অবাক হয়ে যায়। এত অল্প সাজেও খুব সুন্দর লাগছে। ম্যাম, স্যার জলদি যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি, হয়ে গেছে। বলেই তাড়াতাড়ি নিচে নামতে লাগলো। এরপর মেইন দরজার বাইরে গেলে দেখে আদ্রিয়ানো মেঘার সাথে ম্যাচিং করে ব্লু কালারের ড্রেস পরেছে। ভেতরে সাদা শার্ট, উপরে ব্লু ব্লেজার, কোট প্যান্ট পরেছে। মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে হালকা ক্রাশ খেলো। এরপর নজর সরিয়ে নিজের উপস্থিতি বোঝানোর জন্য হালকা গলা ছাড়লো। আদ্রিয়ান এতক্ষণ অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো চেক করছিল মোবাইলে। হঠাৎ গলা ছাড়া পেয়ে সামনের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুকের মধ্যে হাত দিল। এই ছোট্ট জানটাকে আজ অনেকটাই বড় মনে হচ্ছে। ইচ্ছে করছে এই বুকে লুকিয়ে রাখি, যেন কেউ তার জানকে না দেখে। অবুঝ পড়ি যে তার। এই যে শুনছেন, কতক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি, কোথায় যাবেন? গেলেই দেখতে পাবে। বলেই গাড়ির দরজা খুলে দিয়ে মেঘাকে বসতে বললে উঠে বসালো। এরপর নিজেও বসলে গাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। প্রায় 30 মিনিট পর কোনো এক সাজানো ফার্ম হাউসে আসে। গাড়িটি যখন গেট দিয়ে ঢুকছিল তখন চারিদিকে ফেরি লাইটের আলোতে গাছের জীবন্ত ফুলগুলো যেন আরো জীবন্ত মনে হচ্ছে। গাড়ি মেইন দরজার সামনে এসে থামলে একজন গার্ড এসে আদ্রিয়ানের পাশের দরজা খুলে দিল। সে বের হয়ে কোট পরে নিল। এরপর মেঘার পাশের
গাড়ির দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দিল। মেঘাও কোনো বিরক্তি না করে হাতে হাত রাখলো, কিন্তু এতে হালকা লজ্জা পেল। কেন যে সে এসবে সায় দিচ্ছে সে নিজেও জানে না। আদ্রিয়ান মেঘাকে গাড়ি থেকে বের করে হাত ধরে নিয়ে যেতে লাগলো ভেতরে গিয়ে মেঘা অবাক হয়ে গেল। বাইরে থেকে বাড়িটিকে ঐতিহ্যবাহী বাড়ি লাগলেও ভেতরে খুবই আলিশান ভাবে সাজানো। ভেতরে প্রবেশ করতে করতে মেঘা সামান্য এগিয়ে গেল, অমনি লাইট নিভে গেল। ছোট ছোট ফেরি লাইটগুলোর আবছা আলোয় কিছুই বোঝা যাচ্ছে না। আবার সাথে সাথে বড় একটি লাইটের ফোকাস তার উপর পড়লো, আর উপর থেকে ফুল ছড়তে লাগলো। এত এত ফুলের বর্ষণ দেখে মেঘার মনটা ছোট বাচ্চার মতো হয়ে গেল। প্রাণোচ্ছল হাসি দিয়ে ঘুরতে লাগলো। এরপর তার সামনে আরো একটি লাইট ফোকাস পেল। কেউ একজন রজনীগন্ধার তোড়া নিয়ে সামনে এসে আটু গেড়ে বসলো। এরপর মুখ তুলে মেঘার দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে, জানি না কিভাবে শুরু করব, কিন্তু তোমার হৃদয় কানা হাসির সুর যবে থেকে হৃদয়ে ঠাঁই নিয়েছে তবে থেকে শান্তি নেই গো। প্রত্যেক মুহূর্ত জ্বালাতন করেছে তোমার ওই অনুপস্থিতিতে, কিন্তু বেশিক্ষণ অনুপস্থিত রাখি। যেভাবেই হোক নিয়ে এসেছি তোমায় এই অন্ধকার মানবের কাছে। কখনোই এমন অনুভূতি হয়নি যেমনটি তোমার কাছে আসাতে হয়, কিন্তু কাছে থাকা সত্ত্বেও তুমি অনেক দূরে। আমাকে তোমার কাছে থাকার অনুমতি দিবে? হ্যাঁ, হবে পবিত্র বাঁধনের ডোরের সুতায় গাঁথা থাকবে। উইল ইউ ম্যারি মি স্নিগ্ধ পরি? মেঘা অঝরে কান্না করছে আদ্রিয়ানের রুমের বাইরে। যে মানুষটাকে সে দেখতেই পারে না, তার জন্য সে ঠিকভাবে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ওই মানুষটা মৃত্যুর পাঞ্জার সাথে লড়ছে। উইল ইউ ম্যারি মি স্নিগ্ধ পরি? মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল, সে কি বলবে বুঝতে পারছে না। অনেকক্ষণ বসে থাকার পরও যখন কোনো উত্তর আসলো না, তখন আদ্রিয়ান উঠে দাঁড়ালো। এরপর পকেট থেকে ব্লু কালার একটি ছোট্ট বক্স বের করে তার ভেতর থেকে ডায়মন্ডের রিং বের করে মেঘার হাতে পরিয়ে দিল। মেঘা যেন এক স্বপ্নের জগতে আছে, মনে হচ্ছে কোনো রাজ্যের প্রিন্সেস, আর সামনে প্রিন্সের স্বরূপ ভিলেন তাকে প্রপোজ করছে। কিন্তু তার কোনো মতামত না নিয়ে কি সুন্দর রিং পরিয়ে দিল। রিং পরানো হলে হাতটিতে ঠোঁটের খুব নিখুঁতভাবে গভীর স্পর্শ দিল। এরপর মেঘাকে কাছে টেনে কপালেও ঠোঁট ছোঁয়ালো। মেঘাও এক অন্য জগতে বিরাজ করছে। হঠাৎ করেই তার সবকিছুই ভালো লাগছে। তারপর তারা ডিনার সেরে নিল, আর সবকিছুই মেঘার পছন্দের ছিল, কিন্তু আদ্রিয়ান তার সেই বিখ্যাত অখাদ্যগুলোই খেলো। ডিনার শেষে আদ্রিয়ান মেঘাকে নিয়ে ছাদে উঠল। ছাদটাও সুন্দর করে সাজানো। এরপর ছাদের দোলনায় মেঘাকে বসিয়ে তার পাশে বসে মাথাটা মেঘার কোলে রাখলো। মেঘা মাথাটা সরিয়ে দিতে চাইলে, মেঘ, একটু রাখতে দাও না। তোমার সংস্পর্শে আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। তুমি আরো আগে কেন আসোনি আমার জীবনে মেঘু? তাহলে হয়তো আমার জীবনটা আরো রঙিন হতো। আজ আমার মায়ের জন্মদিন মেঘু, তাই এই শুভ দিনে তোমাকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু তোমার 18 বছর হতে এখনো কয়েক মাস বাকি। তাই আজকের দিনটা স্পেশাল করার জন্য এই আয়োজন মেঘু। মেঘা আদ্রিয়ানের কথা শুনে অবাক হলো। প্রথমত নিজের নাম ধরে ডাকার জন্য, এখনো পর্যন্ত ওনাকে নাম ধরে ডাকতে দেখেনি, আর দ্বিতীয়ত তার মায়ের জন্মদিন, কিন্তু আন্টি কোথায়? মনের কথা জমিয়ে রাখতে না পেরে, আচ্ছা আন্টি কোথায়? ওনার জন্মদিন, ওনাকে ঘিরেই তো। হঠাৎ করে মেঘার মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। এরপর মেঘার দিকে লক্ষ্য করে দেখলো কেউ লাল লাইট দিয়ে নিশানা দিচ্ছে। সাথে সাথে উঠে মেঘাকে নিয়ে মাটিতে শুয়ে পড়লো, আর অমনি কিছু ভাঙ্গার বিকট আওয়াজ হলো। আদ্রিয়ান পকেট থেকে রিভলভার নিয়ে মেঘাকে সামনে এনে আগলে রাখলো। মেঘা প্রচন্ড ভয় পেয়েছে দেখে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর কানের ব্লুটুথ দিয়ে গার্ডদের উপরে জলদি আসতে বলল। গার্ডরা সাথে সাথে এসে প্রোটেকশনের সাথে ঘিরে ধরলো। আদ্রিয়ান আশাফের দিকে গরম চোখে তাকালো, কিন্তু সেদিকে তার খেয়াল নেই সে গার্ডদের সাথে মিলে কাজ করছিল। মেঘা ভয়ে আদ্রিয়ানকে শক্তভাবে জড়িয়ে ধরে রাখলো, যেন ছেড়ে দিলেই সর্বনাশ হবে। ভয় নেই জান, এই হৃৎপিণ্ড যতদিন পর্যন্ত বিট করবে ততদিন এই ছোট্ট জানটার কিচ্ছুই হতে দেব না। আর এই ভয় অন্য কিছুতে নয়, আমাদের সীমাবদ্ধ থাকবে। মেঘা সব শুনলেও কিছুই বলল না, শক্ত করে ধরে রাখলো। আদ্রিয়ান মেঘাকে নিয়ে রুমে আসলো। এরপর কোনো মতে ছাড়িয়ে বেডে বসিয়ে পানি খাওয়ালো। পানি খাওয়া শেষে যখন একটু স্বাভাবিক হলো, তখন আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান প্রচন্ড ঘামছে আর নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। হঠাৎ করে কি হলো কিছুই বোধগম্য হলো না মেঘার। কি হয়েছে আপনার? আপনাকে এইরকম দেখা যাচ্ছে কেন? হঠাৎ করে মেঘা খেয়াল করলো শার্টের কিছু অংশ ভিজে। মেঘা কাপা কাপা হাতে সেই জায়গা ধরে সামনে এনে দেখলো রক্ত। মেঘা তা দেখে অশ্রুযুক্ত নয়নে আদ্রিয়ানের দিকে তাকালে দেখে আদ্রিয়ান মেঘার দিকে তাকিয়ে মুস্কি হাসছে। মেঘা আদ্রিয়ানকে কিছু বলতে নিলে আদ্রিয়ান মেঘার উপর ঢলে পড়ে। আদ্র, এই আদ্র শুনছেন? মেঘা আদ্রিকে নিয়েই বিছানায় বসে কোনো মতে মাথাটা তার বুকে রেখে গালে হাত দিয়ে ডাকছে। আপনার শরীর থেকে তো রক্ত বের হচ্ছে, দেখুন না অনেক রক্ত। এই আদ্র, আদ্র।
প্রথম কথাগুলো আস্তে বললেও পরের কথাগুলো জোরে জোরে বললে তার গালে হালকা থাপ্পড় দিয়ে ডাকতে লাগলো। কেউ কি আছেন? এই আদ্র, কথা বলুন না। কোথায় আপনারা? প্লিজ দেখুন না, উনি কথা বলছেন না। বলেই আছড়ে কাঁদতে লাগলো আর পাগলামি করতে লাগলো। আশাপ নিচে নামলে মেঘার চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি মেঘার রুমে গিয়ে দেখলো মেঘা আদ্রিয়ানকে ধরে ডাকছে, কিন্তু আদ্রিয়ান কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তাড়াতাড়ি আশাপ গিয়ে আদ্রিয়ানকে ধরে একজন গার্ডকে বলল, তাড়াতাড়ি ডক্টরকে আসতে বলো, গো ফাস্ট। বলেই আদ্রিয়ানকে আশাপ আর আরেকজন গার্ড সহ ধরে আদ্রিয়ানের রুমে নিয়ে গেল। এদিকে মেঘাও তাদের পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসলো। এরপর ভেতরেই ট্রিটমেন্ট হতে লাগলো, কিন্তু মেঘার এখনো বুঝতে পারছে না আদ্রিয়ানের কি হয়েছে। তাই তার ক্লারিফিকেশন দূর করার জন্য রুশের কাছে গেল। ভাইয়া, ওনার কি হয়েছে? রক্ত কোথা থেকে আসলো? কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল। আসলে ম্যাম, কি হয়েছে বলুন না ভাইয়া। ম্যাম, সাদে যখন আপনার উপর অ্যাটাক হয় তখন আদ্রিয়ান স্যার আপনাকে বাঁচাতে গিয়েই গুলি লাগে স্যারের বাম কাঁধে। আরও কিছু বলতে লাগলে রুশের ফোন বাজে। কলটা ইম্পর্টেন্ট দেখে মেঘার সাথে পরে কথা বলবে বলে চলে যায়। আর তখন থেকে মেঘা এসব ভেবে কান্না করতে থাকে আর আদ্রিয়ানের রুমের বাইরে ওয়েট করতে থাকে। বর্তমান প্রায় 2 ঘন্টা পর ডক্টর ও আশাপ একসাথে বের হয়ে কিছু নিয়ে আলোচনা করতে লাগলো। এর মাঝেই তাড়াতাড়ি মেঘা এসে, ডক্টর আঙ্কেল, উনি এখন কেমন আছে? সুস্থ আছে তো? তোমাকে তো ঠিক চিনলাম না মামুনি। মেঘা কি বলবে বুঝতে পারছে না দেখে হাত কসলাতে লাগলো। ডাক্তার আশাফের দিকে তাকালে আশাপ কিছু একটা ইশারা করলে ডক্টর অবাক নয়নে মেঘার দিকে তাকালো। মেয়েটা তো এখন অনেক ছোট। এত ছোট মেয়েকে আদ্রিয়ান ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। মামুনি, আদ্রিয়ান এখন মোটামুটি সুস্থ, কিন্তু শরীর থেকে পয়জন বের করা হলেও শরীরে তার প্রভাব এখনো রয়ে গেছে। কিসের পয়জন আঙ্কেল? ওনার তো গুলি লেগেছিল। গুলিটা বাম কাঁধে লাগলো, তার ছোট বের হয়ে গেছে, কিন্তু বুলেটে পয়জন ছিল যা মানুষের ভারসাম্য অকচ করে, মৃত্যুর মুখে ঠেলে দেয়। আল্লাহর অশেষ রহমত যে সময় মতো ট্রিটমেন্ট হয়েছে, না হলে অনেক বড় কিছু হতে পারতো। বলেই ডক্টর মেঘার মাথায় হাত বুলিয়ে আশাপকে কিছু মেডিসিনের প্রেসক্রিপশন দেন। এরপর মেঘাকে চিন্তা না করতে বলে ডক্টর তাদের থেকে বিদায় নেয়। ভাইয়া, আমি কি ওনাকে দেখতে যেতে পারবো? জি ম্যাম, অবশ্যই। আমি আপনাকে যখন ভাইয়া বলে ডেকেছি তখন আমি আপনার বোন হই। এইভাবে আমাকে ম্যাম ডাকবেন না, আমার খুব লজ্জা লাগে। আপনি আমার নাম ধরেই ডাকবেন। কিন্তু ম্যাম, স্যার শুনলে প্রচন্ড বকবে। কোনো কিন্তু না ভাইয়া, আর ওনার ব্যাপারটা আমি দেখব। তবুও এই ছোট বোনের আবদার রাখবে না ভাইয়া? মেঘার এরূপ বাচ্চা স্বরূপ আচরণ দেখে রাজি হয়ে যায়। এরপর মেঘা আদ্রিয়ানের রুমে গেলে আশাপও বাইরে দরজাটা ভিড়িয়ে দিয়ে নিচে চলে যায়। এখন তার অনেক কাজ। পিঠের চিনচিনে সূক্ষ্ম ব্যথায় বুড়ো কুঞ্চিত করে ফেলে। এরপর আস্তে আস্তে চোখ মেলে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। এরপর হাত উঠাতে লাগলে কিছু একটার সাথে আটকে যায়। চোখ ফিরিয়ে তা দেখতে লাগলে মুগ্ধময় দৃশ্য পরিলক্ষিত হয়। তার ছোট্ট বক্ষপিঞ্জরের জানটা তার হাত ধরে কি সুন্দর ঘুমিয়ে আছে। এরপর হাত না নাড়িয়ে উঠতে লাগলে পিঠের ব্যথায় টনটন করে ওঠে। তবুও কোনো টু শব্দ না করে মেঘার কাছে গিয়ে সামনের চুলগুলো সরিয়ে চুলের একপাশে ঠোঁট ছোঁয়ায়। এরপর মাথায় হাত বুলিয়ে দেয় আস্তে আস্তে। এর মাঝেই মাথায় ছোঁয়া লাগলে মেঘার হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায়। এরপর মাথার উপর করে আদ্রিয়ানকে এতটা কাছে দেখলে হালকা চিৎকার করে উঠতে লাগলে হতে টান পড়ে আদ্রিয়ানের উপর পড়ে যায়। আদ্রিয়ানও মেঘাকে নিয়ে বেডের সাইডে পড়লে পিঠে আবার সূক্ষ্ম ব্যথাটা তাজা হয়ে ওঠে। আচ্ছা, তুমি এত চিৎকার করো কেন? এই বয়সেই মনে হয় আমাকে হাট কালা হতে হবে। কানে হাত দিয়ে হালকা ছাড়তে ছাড়তে বলল আদ্রিয়ান। মেঘা তাড়াতাড়ি আদ্রিয়ানকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। এরপর টেবিল থেকে স্যুপের বাটি নিয়ে এলো। ডক্টর আঙ্কেল বলল যে আপনার জ্ঞান ফিরলে স্যুপটা খাওয়াতে। আচ্ছা, তোমার কি কোনো কমন সেন্স নেই? কিসের কমন সেন্স? এই যে তোমার সামনে একজন অসুস্থ রোগী শুয়ে আছে, তার সাথে সে হাতে ব্যথা পেয়েছে, কিন্তু তুমি কি করছো? আমি এই ব্যথা নিয়ে নিজের হাতে করে কিভাবে খাবো? মেঘা নিজের কাছে নিজেই লজ্জা পেল। এরপর নিজেই বিছানায় বসে আদ্রিয়ানকে খাইয়ে দিল। এরপর ওষুধ খাইয়ে নিজের ওড়না দিয়ে মুখ মুছিয়ে দিল। মেঘার এরূপ কাজে খুবই অবাক হলো আদ্রিয়ান। শোনেন, এখন একটু রেস্ট নেন, অনেক রাত হয়েছে। আর কোনো প্রবলেম হলে ভাইয়াকে ডাকবেন, ঠিক আছে? আদ্রিয়ান অবাকতার সাথে মাথা নাড়ালো। এরপর মেঘা আদ্রিয়ানকে ঠিক করে শুয়ে দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে দরজাটা ভিড়িয়ে চলে গেল, কিন্তু রেখে গেল শোক মিশ্রিত এক প্রেমিক পুরুষকে। আজ মেঘা নিজের হাতে নাস্তা বানাচ্ছে আদ্রিয়ানের জন্য।
সে আদৌ বুঝতে পারছে না কেন এসব করছে, কিন্তু তার অনেক ভালো লাগতেছে এসব করতে। মনে হচ্ছে বসন্তের ছোঁয়া তার হৃদ মাঝারে দুলীয় মানভাবে প্রকাশিত হচ্ছে। নতুন প্রেমের আগমন ঘটছে ওই ছোট্ট কোঠরে। কারো চোখে মুখে হাসির জোয়ার তো কারো চোখে ভয়ের আবাস। কিচেনের সার্ভেন্টের দাঁড় করিয়ে মেঘা একা হাতে আজ নাস্তা বানাচ্ছে, কিন্তু সেসব যদি আদ্রিয়ান স্যার জানতে পারে তাহলে তাদের চাকরি থেকেই আউট করে দেবে। এত মানা করার সত্ত্বেও মেঘা ম্যামকে সরানো গেল না। সেসব ভেবেই একজন সার্ভেন্ট তার কপালের ঘাম মুছল। এখন তাদের স্যার নিচে না আসলেই হলো। 2 ঘন্টার মধ্যেই নাস্তা তৈরি করে ফেললো। রুটি, সবজি, ডিম, টোস্ট আর ফলের জুস। এসব করেই মেঘার নাজেহাল অবস্থা। মাথার কাপড়টাও সরাতে পারছে না, এদের সামনে অস্বস্তি লাগছে। তাই তাড়াতাড়ি টেবিলে খাবার সার্ভ করতে বলে নিজের রুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নামতে লাগলে দেখে আদ্রিয়ান সোফায় বসে পেপার পড়ছে। মেঘা মাথা নিচু করে আস্তে করে টেবিলের দিকে যেতে লাগলো। অমনি ভরাট কণ্ঠের পুরুষালী কণ্ঠ শুনতে পেল। মেঘ, হঠাৎ করে আদ্রিয়ানের মুখে মেঘ নাম শুনে হালকা কেঁপে উঠল। এই লোকটার মুখে নিজের এক এক সময় এক এক নাম শুনলে কেমন জানি ভালো লাগা ছুঁয়ে যায়। এই যে এখনো নিজের নাম ধরে ডাকছে, এ তো মনে হচ্ছে কত আকুলতার মধ্য দিয়েই তাকে ডাকছে। সার্ভেন্ট থেকে শুনলাম তুমি এখনো নাকি নাস্তা করোনি। আসলে এত সকালে খেয়ে অভ্যেস নেই তো। সকাল 9টা বাজে, এখনো তোমার জন্য এত সকাল মনে হচ্ছে? আদ্রিয়ানের হালকা উঁচু কণ্ঠের ধমক শুনে মেঘা মাথা নিচু করে রাখল। এদিকে আসো। হঠাৎ আদ্রিয়ানের এরূপ ডাকাতে আশেপাশে তাকিয়ে দেখল। এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে, লোকটার কি কোনো কমন সেন্স নেই? এইভাবে ডাকছে কেন? যদি কেউ দেখে ফেলে তখন তো খারাপ ভাববে। এসব ভাবতে ভাবতেই আদ্রিয়ানের কাছে গেলেও দূরত্ব নিয়েই দাঁড়ালো। আদ্রিয়ান এতক্ষণ মেঘাকেই লক্ষ্য করছে। মেয়েটা বেশি লজ্জা কাতরে। এই যে তাকে ডাকাতে কেমন করে নিজের আখি পল্লব চারিদিকে অবলোকন করছে। মেঘার নজর আদ্রিয়ানের দিকে পড়লে দেখে আদ্রিয়ান তার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। এরপর কুঞ্চিত ভুরু হালকা স্বাভাবিক করে আদ্রিয়ানের পাশে বসতে বলে মেঘাকে, কিন্তু মেঘা তো মেঘাই, সে ওইখানে দাঁড়িয়ে আছে। কি হলো? বসতে বললাম যখন তখন ওইখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? আদ্রিয়ানের আবার ধমক শুনে সুরসুর করে মেঘা কোনো কথা না বাড়িয়ে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো আদ্রিয়ান থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। আদ্রিয়ান পেপারটা রেখে ডান হাত মেঘার কোমরে গলিয়ে দিয়ে কাছে এনে কানের কাছে গিয়ে স্লো ভয়েসে, এই যে জান, এখন তুমি হচ্ছ আমার প্রপার্টি। তোমার প্রতিটা নিঃশ্বাস আমার, প্রতিটা অনুভূতি আমার। তোমার সবকিছুর মধ্যে আমি অন্তর্নিহিত হব ধীরে ধীরে, আর সেই সব প্রক্রিয়াতেই তুমি বিমোহিত হবে ক্ষণে ক্ষণে। বলেই মেঘার কানের লতিতে হালকা কামড় দিল। মেঘার সর্ব অঙ্গ কাটা দিয়ে উঠল। মস্তিষ্কের নিউরনগুলো কেমন যেন অপস মনে হচ্ছে। নিজের অনুভূতিগুলো কেমন যেন এলোমেলো লাগছে। এসব কিছু সহ্য করতে না পেরে নিজের ভর আদ্রিয়ানের উপর ছেড়ে দেয় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মেঘাকে এরূপ দেখে আদ্রিয়ান রহস্যময় বাঁকা হাসে। এরপর মেঘাকে নিজের আরেকটু কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে স্বাভাবিক হওয়ার জন্য সময় দেয়। কিছুক্ষণ পর মেঘা স্বাভাবিক হলে দেখে সে আদ্রিয়ানের বুকে মাথা দিয়ে অর্ধ শোয়া হয়ে আছে। কিছুক্ষণ আগের কথা ভেবে তাড়াতাড়ি উঠে পড়ে। নিজের কাজের প্রতি নিজেই বিরক্ত হয়। এরপর নিজেকে একটু স্বাভাবিক করে, কারণ আদ্রিয়ান এর ওষুধের সময় হয়ে গেছে। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, আপনি নাস্তা সেরে নিন। এরপর তো আপনার মেডিসিন নিতে হবে। তুমি তো আমার একমাত্র মেডিসিন, যেই মেডিসিনকে দেখলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। কৃত্রিম ওষুধের কি প্রয়োজন যেখানে জীবন্ত মেডিসিন উপস্থিত? ঠিক বুঝলাম না আপনার কথাটা। তোমার বুঝে কাজ নেই। ওই ছোট্ট মাথায় এসব প্রেশার দিতে হবে না। এখন তোমার কাজ শুধু আমাকে ঘিরেই। কি বলতে চেয়েছি বুঝতে পারছো? মেঘা মাথা নাড়িয়ে সম্মতি দিল, যেন কোনো পুতুলের সাথে কথা বলছে আর সে তার মালিকের উপদেশ নাকি আদেশ শুনছে, যা তার ছোট্ট মাথায় ঢুকছে না। এসব কিছু বাদ দিয়ে আদ্রিয়ানকে নাস্তা করতে বলল। কিন্তু হঠাৎ করে মেঘার মুখে এসব শুনে চরম আশ্চর্য হলো। যে মেয়েকে নিজের থেকে খাইয়ে দিতে হয় সে মেয়ে আজকে বউদের মতন খাবার খেতে বলছে, কিন্তু চেহারায় কোনো বিস্ময়ের রেশ না এনেই টেবিলে গেল খেতে। কিন্তু টেবিলে বসে দেখলো রুটি, সবজি, ডিম, টোস্ট। হয়তো মেঘার জন্য এগুলো, তাই সার্ভেন্টকে নিজের খাবার আনার জন্য বলল। স্যার, আজ এগুলোই করা হয়েছে। মানে? আসলে স্যার, আজ নাস্তা আমরা কেউ তৈরি করিনি। যা বলবে ক্লিয়ারলি বলো। আমি বলছি। হঠাৎ মেঘার কথায় আদ্রিয়ানের দৃষ্টি মেঘার উপর পড়ল। মেঘা মাথা নিচু করে হাত কসলাতে কসলাতে, এখানে আসছি থেকে কোনো কিছুই করছি না, তাই খুব বোরিং লাগছিল, তাই আজকে এই নাস্তাগুলো করেছি। আপনি তো সারাক্ষণ ওইসব কুখা না মানে আধ সিদ্ধ
খাবার খান, আর ওইগুলো আমি ঠিক করে বানাতে পারি না, তাই এইগুলোই করেছি। মেঘার কথাগুলো শুনে খুব খুশি হলো আদ্রিয়ান। তার জান নিজের হাতে কিছু করেছে আর সেইগুলো তার জন্যই। নিজের খুশিকে দমিয়ে রেখে মেঘাকে নিজের পাশের চেয়ারে বসালো। এরপর সার্ভেন্টের খাবার সার্ভ করতে বলল। সার্ভেন্টরাও ভয়ে ভয়ে খাবার দিল, কিন্তু যখন দেখলো আদ্রিয়ান কিছু বলছে না তখন তারাও ভয়মুক্ত হলো, কারণ তাদের স্যার যা রাগে চুন থেকে নুন খসলেই খবর করে ছাড়ে। খাবার দেওয়া হয়ে গেলে আদ্রিয়ান না খেয়ে মেঘার দিকে মাসুম চেহারা বানিয়ে তাকিয়ে থাকলো। মেঘা এতক্ষণ আদ্রিয়ানের কার্যকলাপ দেখছিল, কিন্তু যখন তার খাবারগুলো সার্ভ করতে বলল তখন সে খুবই খুশি হলো, যা তার চেহারায় দৃশ্যমান হলো। আদ্রিয়ানের নজর তা এড়ায়নি, কিন্তু আদ্রিয়ান না খেয়ে তার দিকে তাকিয়ে থাকলে সেও অস্বস্তির কারণে খেতেও পারছে না ঠিক মতো। তাই সাহস জুগিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। এবার দেখছেন যে খাবার কি পছন্দ হয়নি? তোমার হাতের নুনও আমার জন্য বিশেষ। এসব তো এলাহি ভুজ জান। আদ্রিয়ান এসব কথাই মেঘার গাল লজ্জায় লাল হয়ে গেল। সার্ভেন্টদের সামনে এসব কি সব বলছে এই লোক? লাজ লজ্জা নেই, অসভ্য। এখনো তো কিছুই করিনি জান, তুমি আমাকে এখনই অসভ্য বলছো? তাহলে একটু অসভ্যতা আমি করেই ফেলি, কি বলো? লোকটা কি মনের কথাও পড়তে পারে নাকি? অন্তর্যামী নাকি? আর কি সব কথাবার্তা শুরু করলো! উফ আল্লাহ, তুমি এই কোন মুসিবতে ফেললে আমায়? এই যে ভাবনা কুমারী, আপনার ভাবা শেষ হলে এখন একটু এই অসভ্য লোকের উপর একটু দয়া করুন। এমনিতেই পিঠে ব্যথা, হাতও নাড়াতে পারছি না। আপনি যদি এই বান্দার উপর একটু দয়া করতেন তাহলে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকিতাম। মেঘা আদ্রিয়ানের কথা শুনে ফিক করে হেসে দিল। হঠাৎ করে মেঘার মুখে হাসি দেখে সেও মুখে হাসি আনলো। এরপর মেঘা আদ্রিয়ানের খাবার নিয়ে তাকে খাইয়ে দিতে লাগলো। কারণ যাই হোক, লোকটার তো তার জন্য এই অবস্থা, কিন্তু লোকটা দিন দিন কেমন জানি বাচ্চা সুলভ আচরণ করছে। গুলি খেয়ে কি গন্ডা থেকে বানরে রূপান্তর হচ্ছে নাকি? আদ্রিয়ানও তৃপ্তি সহকারে তার প্রেয়সীর হাতে খাচ্ছে। খাবারগুলো মজাই হয়েছে, তার মেঘ বানিয়েছে, মজা তো হবেই। খাচ্ছে আর মেঘার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘজান, তুমি ফেসে গেছো। আমার নিশার মায়াজালে তুমি ফেসে গেছো। বন্দিনী তো আগেই ছিলে এই মঞ্জিলে, কিন্তু এখন তো আমার অন্তর নীলে আটকে গেছো নিশাময় ভালোবাসার আসক্তিতে। কুয়াশার চাদর কাটছে রোদেলা পরশে, চারিদিকে বহমান হচ্ছে ফুলের সৌরভে। শুকনো পাতা ঝরছে তো নতুন পাতার উদয় হচ্ছে। বসন্তের ছোঁয়া আসছে বলে প্রকৃতি বসন্তকে বরণ না করলেও কারো মনের কটরে বসন্ত এসেছে খুবই সূক্ষ্মভাবে। আলোড়ন হচ্ছে তার মনের অনুভূতিগুলো, যেন স্নিগ্ধ ছোঁয়ার অন্তরালে কারো প্রতিচ্ছবি ভাসছে। সেই ভাসমান স্রোতের মতোই সেও ভেসে যাচ্ছে প্রতিচ্ছবির সেই মানবের সাথে। ইস, এত কেন চঞ্চল হচ্ছে তার অনুভূতি! এইভাবে তো সে নির্লজ্জ হয়ে পড়বে প্রেমিক পুরুষটির কাছে। না না, নিজেকে সামলাতে হবে, কিন্তু যতই নিজেকে বকুক, মন কি তার মানবে অমানিসার প্রাপ্ত হওয়া নতুন নতুন সুপ্ত অনুভূতি উদয় হওয়া থেকে? মানাবে না তো। বড্ড অসভ্য যে সেই মনটা। সেই দিনের পর থেকে প্রায় অনেক দিন কেটে গেছে। আদ্রিয়ানও সুস্থ হয়ে উঠেছে। অবশ্য এর পেছনে মেঘার অনেকটাই অবদান আছে। তার খুব যত্ন করছে, কিন্তু সেসব যে কেন করছে তার সঠিক কারণ খুঁজে পায়নি। শুধু কি তাকে বাঁচিয়েছে বলে, নাকি কোনো কারণে? কিন্তু হয়তো এখন একটু হলেও বুঝতে পারছে তার মনের লুকানো অনুরক্তিগুলো। কিন্তু তার বহিঃপ্রকাশ কিভাবে করবে? এমনিতেই আদ্র যা পাগলামি করে, ওর সাথে যদি তার মনের কথা প্রকাশ করে দেয় তাহলে তো আরও বেশি। বলেই দুহাত দিয়ে তার মুখমণ্ডল ঢাকলো। ভাবতেই লজ্জা লাগছে, সামনাসামনি হলে কি করবে সে? মরেই যাবে। স্যার, আদ্রিয়ান স্যারের গার্লফ্রেন্ডের সম্পর্কে ডিটেলস কালেক্ট করে এনেছি। এই ফাইলে সবকিছু বর্ণিত আছে স্যার। বলেই সামনের লোকটিকে ফাইলটি দিল। লোকটি ফাইল নিয়ে খুলতেই করো হাস্যোজ্জ্বল চেহারা দেখে আটকে পড়েছে। মাথায় শুভ্র ওড়না দিয়ে ঘোমটার আড়ালে ছোট্ট এক মুখশ্রী, যার আবডালে মায়ের সাগর রঞ্জিত। প্রায় কয়েক মিনিট তাকিয়েই থাকলো এক ধ্যানে, যেন এত বছর না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। স্যার স্যার সাহেবের ডাকে হঠাৎ করেই লোকটার ধ্যান ভাঙলো। কি হয়েছে? না মানে স্যার, মেয়েটি তো এখন আদ্রিয়া স্যারের সাথে তার প্যালেসে আছে, আর কিছুদিন আগে তাদের উপর হামলা হয়েছিল। ভাগ্য ভালো, হয়তো তাই কারো তেমন কিছু হয়নি। হতেও দিব না। আর মেয়েটি কি বলছো? ম্যাম বলবে। আজ থেকে ম্যামের উপর যতটুকু পারো নজর রাখবে, কোনো কিছুই যাতে তার উপর বর্ষিত না হয়। কিন্তু স্যার, নজর কিভাবে রাখবো? আদ্রিয়ান স্যার যেভাবে ওনাকে প্রোটেকশন দিয়ে রাখছে। ঠিক আছে, আপাতত যতটুকু পারো ইনফরমেশন নাও। আর হ্যাঁ, আদ্রিয়ানের প্রত্যেকটা খবর আমাকে জানাবে।
সে কি করছে না করছে, ইচ অ্যান্ড এভরিথিং। আর বাংলাদেশ যাওয়ার টিকিট কাটো। এখানের পেন্ডিং কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করো। গট ইট? ইয়েস স্যার। এখন নিজের কাজে যাও। নাহিদ বের হয়ে যাওয়ার পর লোকটি আবার ফাইলের মধ্যে থাকা মেঘার ছবিটি নিয়ে বিশাল বড় বেলকনিতে গেল, যা লন্ডনের এক আভিজাত্য ঘেরা শহরের থেকে একটু দূরে অবস্থিত। লোকটি হাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। কে তুমি প্রিন্সেস? তোমার মাঝে কি আছে? প্রথম দেখাতেই তুমি আকৃষ্ট করেছো। দেখে তো বাচ্চা মনে হচ্ছে, কিন্তু এই বাচ্চা রূপ দেখিয়ে প্রাপ্তবয়স্ক পুরুষটিকে মানে বিমোহিত করে ফেলেছো তুমি। একদম ঠিক করনি। এর জন্য তো তোমাকে আমার পাশে থাকতে হবে। হ্যাঁ প্রিন্সেস, যে করেই হোক তোমাকে আমার রাজ্য খুব জলদি নিয়ে আসবো। বলেই ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে পুরোটাই খালি করে ফেলল। এরপর মেঘার ছবিটিকে নিজের ব্যক্তিগত কাবাটে রেখে কাউকে ফোন করে কিছু বলে নিজের কাজ করতে লাগলো। আচ্ছা তন্নি, মেঘা কোনো খোঁজ জানিস? এতদিন হয়ে গেল মেয়েটার কোনো খোঁজ নেই। সামনে পরীক্ষা, মেঘা তো পড়াশোনায় খুব সিরিয়াস থাকে। কি হলো বলতো? আমিও তো বুঝছি না কি হচ্ছে। ও তো বললো তার কোনো আত্মীয়ের বাড়িতে গেলে আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু কি হলো কিছুই বুঝতে পারছি না। অনেকবার ফোন দিয়েছি কিন্তু মেঘার ফোন বন্ধ পাইতেছি। আর আঙ্কেলরা কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। তন্নি আর তার এক ক্লাসমেট ওর ফ্রেন্ড নোরা কথাগুলো বলছিল আর রেস্টুরেন্টে যাচ্ছিল। তন্নি এই কয়দিনে নিজেকে সামলিয়েছে, এর পুরো কৃতিত্ব তার মায়ের। ভাগ্য করে এমন মা পেয়েছে সে। এখন আর প্রেম ভালোবাসাকে সে বিশ্বাস করে না। আপাতত ফোকাস পুরোটাই পড়াশোনাতে লাগিয়েছে। আর মন খারাপ করলে মেঘার কথা মনে পড়ে। সত্যি মেঘা থাকলে তার দিনগুলো অনেক ভালো যায়, কিন্তু তাকে ছাড়া পানসে লাগে জীবনটা। তন্নি রেস্টুরেন্টে যখন ঢুকছিল তখন তার পাশে কেউ একজন তার সাথে ঢুকতে লাগলে দুজনে ধাক্কা খায় একে অপরের সাথে। তন্নির বাহুতে ব্যথা পেলে চিল্লি ওঠে। ও মা গো, এই কোন উগান্ডারে আমার হাতকে ভেঙে রেস্টুরেন্টে ঢুকবেন নাকি? চোখ কি অন্ধ নাকি? এত বড় মেয়েকে দেখতে পান না? কোত্থেকে চলে আসে সব? উফ, আমার হাত! বলে আর্তনাদ করতে লাগে। এই যে ঝগড়ুটে মিস, আমি না হয় দেখতে পাই না, তো আপনি কি আপনার চোখ হাতে নিয়ে হাঁটেন নাকি? তন্নির চোখ তুলে সামনের মানুষটাকে দেখে মুখকে বিকৃত করে। এরপর তেড়ে যায় আশাফের দিকে। আশাফ ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ছিল, যার জন্য এই রেস্টুরেন্টে আসা। কিন্তু হঠাৎ করে এসব হওয়াতে সে ভীষণ বিরক্ত হচ্ছে। কি বললেন আপনি? আবার আপনি আমাকে ঝগড়ুটে বলছেন? আমি কি ঝগড়া করি নাকি? না না, আপনি কেন ঝগড়া করবেন? আপনি তো অথই সাগর থেকে উঠে আসা কাঙ্গালি মাঝি। মাঝিরা ঝগড়া করে নাকি? ঝগড়া করে তো কাঙ্গালিরা। মানে? মানে কিছুই না। এখন আপনার সাথে ঝগড়া করার কোনো সময় আমার হাতে নেই। আপনারও হয়তো অফুরন্ত সময় আছে। মানুষের সাথে ঝগড়া করতে হয়তো অনেক সময়ই আছে, কিন্তু সত্যি বলতে আমার সেই সময় নেই মিস। বলেই আশাফ ভেতরে ঢুকে গেল। আর তন্নি জিদে হাত মুঠ করে ফেলল। কত বড় সাহস লোকটার, আমাকে কথা শুনিয়ে চলে গেল। রাগে চোখে জল চলে আসলো। তন্নি একটা সমস্যা, রাগ উঠলেই চোখে পানি চলে আসে। এই তন্নি, কি হলো? ভেতরে চল। আমার একটা ফোন আসছিল, তাই আমি কলে কথা বলছিলাম। আমি তো আরো ভেবেছি তুই ভেতরে গিয়ে খাবার অর্ডার দিয়ে বসে আসিস, কিন্তু তুই তো ভেতরেই যাসনি। কি হয়েছে? কিছু হয়নি, আমার ভালো লাগছে না রে। আজকে বাসায় চলে যাব, আরেকদিন না হয় খেয়ে আসবো প্লিজ। আরে এতে এত প্লিজ বলার কি আছে আজও? আচ্ছা চল। ওরা দুজনেই নিজেদের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। এদিকে আশাপ আবার বের হয়ে তন্নি যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলো। ধাক্কাটা সে ইচ্ছে করেই দিয়েছে। ঝগড়ুটে মেয়েটার সাথে একটু ঝগড়া করার ইচ্ছে হলো। সে যাই হোক, আপাতত ক্লায়েন্টের জন্য আবার ভেতরে ঢুকলো। আজকে একটা ডিল সাইন করবে। আদ্রিয়ান আপাতত অন্য কাজে ব্যস্ত থাকায় তার উপর দায়িত্ব দিল। রাত 12টায় আদ্রিয়ান মাত্রই ফিরল। আজকে অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে, যার জন্য তার মেঘ পরি খবর নিতে পারলেও এক পলক চোখের দেখা দেখতে পারেনি। তাই তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে মেঘার রুমের সামনে দরজাতে দাঁড়িয়ে দেখল দরজা ভেতর থেকে হালকা ভেড়ানো। এরপর দরজা হালকা খুলে ভেতরে ঢুকলো। আশেপাশে চোখ বুলিয়ে মেঘাকে কোথাও খুঁজে পেল না। কোথায় গেল মেয়েটা? এতক্ষণে তো ঘুমিয়ে পড়ার কথা। ওয়াশরুমেও দেখলো আছে কিনা, না নেই। এরপর কি মনে করে ব্যালকনিতে গিয়ে দেখলো মেঘা তার জন্য আনা দোলনায় হেলান দিয়ে বসে বাচ্চাদের মতো গুটি মেরে ঘুমাচ্ছে। দেখো মেয়ের কাণ্ড, এত বড় একটা রুম দিলাম শোয়ার জন্য,
আর মহারানী কিনা বাইরে এই ঠান্ডার মধ্যে এখানে ঘুমাচ্ছে। বলেই আদ্রিয়ান মেঘার নিকটে গিয়ে মেঘার সামনে হাঁটু গেড়ে বসলো। এরপর মেঘার সামনে ছোট ছোট দলীয়মান চুলগুলো কানের পিছে গুজে দিল। আর আদ্রিয়ানের হাতের স্পর্শ পেয়ে মেঘা হালকা কেঁপে উঠল। আদ্রিয়ান কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে খুবই সাবধানে কোলে তুলে নিল। মেঘাও দুহাত দিয়ে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল, সাথে নাক আর মুখ দিয়ে ঘাড়ে ঘষতে লাগলো। আদ্রিয়ানের চলার পথ হঠাৎ করেই থমকে গেল। হঠাৎ করে প্রিয় সত্তার স্পর্শ যেন পুরুষালী সত্তাকে জাগিয়ে তুলছে। আদ্রিয়ান সামান্য ঢুক গেল। মেয়েটা পাগল করে ছাড়বে। এখন যদি মেঘা জেগে কাজটা করত, তখন তো কিছু একটা অঘটন ঘটত, কিন্তু এখনও যেন দায় পড়ে যাচ্ছে। আদ্রিয়ান তাড়াতাড়ি মেঘাকে রুমে এনে ঠিক করে শুয়ে দিয়ে চাদর টেনে রুম থেকে বের হয়ে গেল। এরপর নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ঝাপটা দিল। অনেকক্ষণ পর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হলো। সার্ভেন্ট কফি দিয়ে গেলে তা নিয়ে খেতে খেতে মেঘার বড় একটি ছবির নিকট যায়, যা সাদা কাপড় দিয়ে ঢাকা। আদ্রিয়ান সেটি সরিয়ে মেঘার ছবির দিকে তাকিয়ে তাকিয়ে কফি খেতে থাকে। হ্যাঁ, ছবিটি মেঘার ঘুমান্ত চেহারার, যা কিছুদিন আগে আদ্রিয়ান তুলেছিল। তুমি এত ছোট হলে কেন স্নিগ্ধপুরী? এই যে আজকে যদি আমি নিজেকে না সামলাতাম, তাহলে তো অঘটন একটা ঘটে যেত। তখন তো তুমি আমাকে দোষ দিতে, হয়তো আমার থেকে আরো দূরে সরে যেতে। আমি চাই না আমার একটা ভুলে তুমি আমার থেকে দূরে সরে যাও। তার জন্য আমার যা করতে হয় আমি তাই করবো জান। অপেক্ষা খুব ভয়ানক গোজান, মনের ওই নরম জিনিসটা সহ্য করতে পারে না। যার আদলের ভালোবাসার ছোঁয়ায় এতদিন ছিল, কিন্তু তার সাথে আজ প্রায় 1 মাসের উপরে হলো কোনো কথা হয় না। কেমন আছে সে তাও জানে না। উনি কি আমার খোঁজ নেয় না? হয়তো নেয়, কিন্তু খোঁজ না পেয়ে কি অনেক কষ্ট পাচ্ছে? ভেবে মেঘার চোখের এক ফোঁটা অশ্রু তার অজান্তেই গাল বেয়ে গেল। এরপরটা ধীরে ধীরে বাড়তে লাগলো। দক্ষিণা হাওয়ার তালে তার চুলগুলো উঠছে স্বাধীনভাবে, যেন মুক্ত কোনো উটচিটির ন্যায় উড়ে বেড়াচ্ছে তার সম্মোহন চাদরে। কিন্তু সেই সম্মোহিত কিশোরী কন্যার মন যে বড্ড উদাস। তার প্রিয় মানুষটির কথা খুব মনে পড়ছে। ইচ্ছে করছে এই মায়াপুরী রাজ্য থেকে ছুটে তার আব্বুর ছোট্ট কুঠোরে ফিরে যাক। বললেই কি যাওয়া যায়? অনেক তো চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বিপ্রতিতে কারো মায়ার চাদরে মিশে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু এ যে অন্যায়। কারোর সাথে পবিত্র বন্ধনে না জড়িয়েই তাকে মন দেওয়াটা যে অন্যায়, এর মধ্যে পড়ে। সে যে পরপুরুষ বলে গণ্য হয়, কিন্তু তারই বা কী করার আছে? নবনতুন জাগ্রত অনুভূতিগুলো যে তার জন্য খুবই বিশেষ মনে হচ্ছে, যেটাকে হয়তো কারো প্রতি আসক্ত হওয়ার অনুভূতি বলে। অনেকক্ষণ ধরে মেঘার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল আর চোখের অশ্রু পড়ছিল। তার আব্বুর সাথে এখানে আসা পর্যন্ত কথা হয়নি। চুরি করে সার্ভেন্টের মোবাইল দিয়ে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু বারবার বন্ধই পেয়েছে। কি জানি কেমন আছে তার আব্বুটা। পরে আবার মনে পড়লো যে তার আব্বু তো বাইরের দেশে আছে, সিম তো বাংলাদেশি হবে না, আর ওইখানে নম্বরও তো নেই। নিজের ফোনটা থাকলে হয়তো আব্বুর নতুন নম্বর থেকে কল আসতো, কিন্তু ফোনটাও তো কাছে নেই। কোথায় রেখেছে ওই গন্ডারটা কে জানে। আদ্রিয়ান বাসায় এসেই সরাসরি মেঘার রুমে ঢুকে বেলকনিতে গেল। এরপর মেঘাকে ডান বাহু শক্ত করে ধরে রুমে এনে সামনের দিকে ফিরিয়ে জোরে একটি থাপ্পড় মারল। থাপ্পড়ের চোটে মেঘা বিছানায় পড়ে গেল। হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারল না। কিছু বোধগম্য হওয়ার আগেই মেঘাকে শোয়া থেকে উঠিয়ে সামনে দাঁড় করিয়ে, ওড়না ছাড়া বেলকনিতে কেন দাঁড়িয়েছিলি? শরীর দেখানোর জন্য? চিৎকার করে রক্তরঞ্জিত চোখে বলল আদ্রিয়ান। তার কপালের রগগুলো ফুলে সবুজ বর্ণ ধারণ করেছে। চোখ মুখের অবস্থা দেখলে হয়তো কারো অবস্থা শোচনীয় থাকবে না, এতটাই ভয়ঙ্কর লাগছে তাকে। কি হলো? চুপ করে আছিস কেন? চুল মেলে দিয়ে ওড়না ছাড়া তুই বেলকনিতে কেন গিয়েছিলি বল? কার থেকে পারমিশন নিয়ে তুই এই বেশে গিয়েছিলি বল? আদ্রিয়ানের এক একটা চিৎকার মেঘাকে কাঁপিয়ে দিচ্ছে। মেঘার অবশ্য ভয়ে আর ব্যথায় কিছুই মাথায় ঢুকছে না। একে তো আদ্রিয়ানের থাপ্পড়, আর এখন বাহুতে জোরে চেপে ধরা, সব মিলিয়ে ছোট্ট জানটার না জান বেরিয়ে যায়। তবুও বহু কষ্টে মেঘা অশ্রুসিক্ত চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আমি তো... মেঘা হিসকির জন্য কিছুই বলতে পারছে না, সব গলায় আটকে যাচ্ছে। তোর এতই যখন শরীর দেখানোর ইচ্ছে, তখন ঠিক আছে, আমাকেই তোর শরীর দেখা। বলেই মেঘার কোনো কথা না শুনেই বিছানায় ফেলে দিল। এরপর মেঘার উপর অর্ধশোয়া হয়ে হাত দুটো মাথার উপরে জোর করে ধরে রেখে এলো পাথারি কিস করতে লাগলো। এক পর্যায়ে কামিজের বুকের অংশ হালকা টেনে গলায় কিস করতে করতে জোরে জোরে কয়েকটা কামড় দিল। মেঘা এতটাই ভয় পেল যে সে কোনো প্রতিক্রিয়া করতেই ভুলে গেল।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন হুঁশ আসলো তখন আদ্রিয়ানকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এই বলিষ্ঠ শরীরের সাথে পেরে ওঠা অসম্ভব। আর এসব হঠাৎ আক্রমণ আর এখন এসব সব কিছুই ছোট্ট শরীরটা সহ্য করতে না পারায় একসময় জ্ঞান হারায়। কিন্তু তখনও আদ্রিয়ানের হুঁশ আসলো না, সে তো ব্যস্ত তার রাগ মেটানোর। যদি সে তার হুঁশে থাকতো তাহলে হয়তো বুঝতো সে কত বড় ভুল করতে যাচ্ছে। যখন দেখলো ছোট্ট প্রাণটা নড়াচড়া করছে না তখনই আদ্রিয়ানের হুঁশ আসে, আর সে মেঘার দিকে তাকিয়ে দেখলো তার চোখে মুখে কোনো নড়াচড়ার প্রাদুর্ভাব নেই। হঠাৎ করে বুকে মোচড় দিয়ে উঠল। এরপর আস্তে আস্তে মেঘার থেকে উঠে মেঘার বিছানার কিনারে বসে মাথার চুলগুলো খামছে ধরল। সে কি করতে নিচ্ছিল ভেবে অন্তরাত্মা শুকিয়ে গেল। সে তার স্নিগ্ধ পরীকে অপবিত্র করতে যাচ্ছিল। কি করতে যাচ্ছিল সে ভেবেই নিচে বসে হাতটা টাইলসে জোরে জোরে বাড়ি মারতে লাগলো। বাড়ি মারতে মারতে হাতের নরম চাপড়াগুলো ফেটে তার ভেতরে রঞ্জিত পদার্থগুলো বের হতে লাগলো এবড়ো থেবড়োভাবে, আর টাইলসেও তার বহিঃপ্রকাশ পেল। হঠাৎ করেই মেঘার কথা মনে পড়ল। তাড়াতাড়ি মেঘার কাছে গিয়ে ধরতে লাগলে তাকে আর স্পর্শ করলো না। এই হাত যে তার পরীকে কষ্ট দিয়েছে, না এই হাত দিয়ে সে তার পরীকে আর স্পর্শ করবে না। এই হাত অপবিত্র, এই শরীরটাও অপবিত্র বলেই রুম থেকে বের হয়ে গেল। আর রেখে গেল ওই ছোট্ট জানটাকে যার উপর কিছুক্ষণ আগের কোনো প্রভাব বিরাজমান নেই, কিন্তু সেই ক্ষতির আভাসগুলো তার শরীরের অল্প বিস্তর জায়গায় প্রবাহিত আছে, যেগুলো কিছুক্ষণ আগে সম্মিলিতভাবে সে আছে এখন এলোমেলো রূপে। হায় কি নিদারুণ পরিস্থিতি! এক অন্ধকার গোডাউনে কারো আত্মচিৎকার ভাসছে ক্ষণে ক্ষণে। মনে হচ্ছে তার কোনো অঙ্গ হয়তো ধীরে ধীরে আলাদা হচ্ছে, আর সামনের লোকটির কোনো যায় আসছে না, কিন্তু তবুও হয়তো লোকটার অঙ্গ একটু একটু কেটেও শান্তি হচ্ছে না। তাই তার গার্ডকে একটি বোতল দেওয়ার জন্য ইশারা করলো, আর সেই গার্ডটিও বোতলটি দিল। এরপর হাতে গ্লাভস পরে বোতলটি খুলে আস্তে আস্তে সেইখান থেকে একটু একটু তরল পদার্থ লোকটির মুখে, হাতে গলায়, বুকে ফেলতে লাগলো। আর লোকটি মৃত্যু যন্ত্রণায় যত চিৎকার করতে লাগলো। এরপর একটা চাকু গরম করে তা আগুনে পুড়ে চোখের ভেতর ঢুকিয়ে চোখ উগলিয়ে ফেললো। এরপর অন্য চোখটিও উগড়ালো। এরপর তাতেও তরল পদার্থটি ঢাললো। কি এক জঘন্য অবস্থা! গার্ডদের মধ্যে কেউ কেউ এসব দেখে মুহূর্তেই বমি করে দিল, কিন্তু স্যারের ভয়ে তাড়াতাড়ি মুখ ধরে বাইরে বেরিয়ে গেল। এরপর রিভলভার বের করে লোকটির কপালে, পেটে, বুকে 5টা গুলি করলো। এরপর লোকটি বের হয়ে গেল সেই গোডাউন থেকে। গার্ডদের বলে গেল যাতে লোকটিকে তার প্রিয় পোষা প্রাণী সিমজানোকে দিত, যে আপাতত 2 দিন ধরে অভুক্ত। তাজা রক্তের মানুষ পেলে তারও খুব তৃপ্তি মিটবে বলে এই লোকটি গাড়িতে উঠে চলে গেল। আর এদিকে গার্ডরা তার কথা মতো কাজ করতে গেল। সকালে স্নিগ্ধ রোদের আলোড়নের প্রভাবে মেঘার ঘুম ভাঙল, কিন্তু শরীরটা খুব দুর্বল লাগছে, যার জন্য প্রথমে উঠতে গেলে হঠাৎ করে মাথা ঘুরিয়ে উঠল। বলা ভাল্য কাল এত কিছুর প্রভাবে প্রচণ্ড জ্বরের শিকার হয়েছে। এখন লাগছে তোমার মামুনি? হঠাৎ করে মেয়েলি কণ্ঠস্বর শুনে চমকে উঠল। এরপর বাম দিকে তাকিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা। খুবই লাবণ্য আছে মহিলাটির শরীরের প্রত্যেক অঙ্গে। যুবতীবাসে নিঃসন্দেহে খুবই সুন্দরী ছিলেন, দেখে মনে হচ্ছে ডক্টর। মহিলাটি মেঘার পাশে বসে মেঘার মাথায় হাত বুলিয়ে দিল। এরপর ডক্টর কিছু চেক আপ করে। জ্বর নেই এখন শরীরে, আপাতত কয়েকদিন রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, একদম ঠান্ডা লাগাবে না, তা না হলে জ্বরটা আবার বাড়তে পারে। আপনি কে আন্টি? আপনাকে তো চিনলাম না। এই দেখো, আমি তো তোমাকে পরিচয় দিইনি। আমি হচ্ছি এই ফ্যামিলির বয়স্ক চেস্টার ডক্টর, যার দেখাশোনা 10 বছর ধরে করছি, এখন তোমারও করছি। তুমি তো খুব মিষ্টি দেখতে, অবশ্যই এর আগেও তোমাকে দেখে গিয়েছি আমি। তুমি তখন অসুস্থ ছিলে, তাই পরিচিত হতে পারিনি। আচ্ছা শোনো, আমার একটা ইমার্জেন্সি অপারেশন আছে, আমি এখন আসছি, বিকেলে আবার আসবো। আমি রেণু খালাকে সব বুঝিয়ে দিয়েছি, উনি তোমাকে ওষুধপত্র খাইয়ে দিবে। লক্ষ্মী মেয়ে একটা। বলেই মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেল। রেণু হচ্ছে এই পরিবারের বিশ্বস্ত কেয়ারটেকার, যে এতদিন গ্রামের বাড়িতে ছিল। কাল রাতে আদ্রিয়ান জরুরি তলবে নিয়ে আসছে। রেণু খালাও তাড়াতাড়ি মেঘাকে ধরে ফ্রেশ করিয়ে দিল। এরপর একটু বসতে বলে নিচে গেল স্যুপ আনতে। এদিকে মেঘা ভাবছে অন্য কিছু। কাল রাতে হঠাৎ করেই এত কিছু হওয়ার পরও আদ্রিয়ানের প্রতি রাগ না উঠে তার জন্য চিন্তা হচ্ছে। মনে হচ্ছে তার প্রেমিক পুরুষটি কষ্টে আছে। এতক্ষণ হয়ে গেল কই, তাকে তো দেখতে আসলো না। ঠিক আছে কি মানুষটা? সন্ধ্যার সন্ধিক্ষণ সময়ে দক্ষিণা হাওয়া বইছে বাতাসের তালে। তারই বহমান স্রোতের মতোই কেউ একজন কারো অপেক্ষায় অধীর আগ্রহে চেয়ে আছে শুভ্র মেঘ বিস্তৃত গগনে। সবাই অপেক্ষার অবসান ক্ষীণ হলো, তাই যার যার নীড়ে ফিরে যাচ্ছে, কিন্তু অবুঝ মনের কিশোরীর অপেক্ষার অবসান যে ঘটছে না। কিছুক্ষণ বেলকনিতে কাটিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। এরপর অজু করে নামাজ আদায় করে নিল।
জায়নামাজ গুছিয়ে রেখে টেবিলে পড়তে বসলো। সামনেই পরীক্ষা। আদ্রিয়ান আশাবকে বলে গতকালকে বইগুলো এনে রেখেছিল, আগামীকাল থেকে নাকি হোম টিউটার আসবে। লোকটি সবকিছুই দেখভাল রাখছে তার, কিন্তু সব যে বাহ্যিকভাবেই হচ্ছে। তার ছোট্ট মন কুঠিরের যে সুপ্ত ইচ্ছেগুলো জাগছে সেগুলো কি দেখেছে? দেখেনি তো। দেখলে কি এই মেয়েটাকে কষ্ট দিতে পারত? সেই ঘটনার পর আজ প্রায় 7 দিন হয়ে গেছে, কিন্তু আদ্রিয়ান একটি বারও তার সাথে দেখা করেনি। কিন্তু তার যখন সেই ঘটনার পর 3 দিন জ্বর ছিল, তখন ডক্টর হতে শুরু করে খাবার পর্যন্ত সব কিছুই করেছে। আগে সকালের নাস্তা আর রাতের খাবার একসাথে খেত, কিন্তু এখন তো খাবার টেবিলেই দেখা তো দূর, লোকটাকেই দেখছে না। মেঘার সকালে ঘুম ভাঙার আগেই চলে যায়, আবার রাতে ঘুমিয়ে পড়লে বাড়িতে ফিরে। এইসব সে রেণুখালা থেকে শুনেছে, কিন্তু আদ্রে এমন কেন করছে ওর সাথে?